আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা কাজ ক্ষমতা শক্তি মহাকর্ষ অভিকর্ষের পর আপনাদের কাছে পর্যাবৃত্ত গতি নিয়ে আসছি। আমরা চেষ্টা করব পর্যাবৃত্ত গতিকে মহাকর্ষ অভিকর্ষ কাজ ক্ষমতা শক্তির মতো পার্ট পার্ট বাই আমরা সুন্দরভাবে সাজানোর জন্য। আমরা চেষ্টা করব যে মহাকর্ষ অভিকর্ষ কাজ ক্ষমতা শক্তি যেভাবে আমরা চেষ্টা করেছি ডিপলি, যতটা ডিপলি যাওয়া যায় কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য, ঠিক তেমনি ভাবে আমরা পর্যাবৃত্ত গতিটা কাজ করবো ইনশাল্লাহ। আমরা পর্যাবৃত্ত গতিতে নিয়ে যাবে আমরা কথা বলি যে পর্যাবৃত্ত গতিতে আমাদের কি পড়তে হবে। অ্যাকচুয়ালি তোমরা যখন যাবা পর্যাবৃত্ত গতিতে তুমি দেখবা যে প্রথমত আছে সরল সন্দিত স্পন্দন কণার রাশিমালা। ঠিক আছে, এই জায়গাটা আসলে অনেকটা ইম্পর্টেন্ট। তারপর আমাদের যখন এই কভার হবে তখন আমাদের পড়তে হবে সরল দোলক। হ্যাঁ, এই সরল দোলকের মধ্যে সেকেন্ড দোলকটা আছে। যদি আমরা ইম্পর্টেন্সের দিক থেকে বলি, আসলে দুটেই, এটা আমি যদি 3 স্টার দিই তাহলে এটাকে আমাকে 5 স্টার দিতে হবে। আসলে এইখানে আমাদের দুটো টপিকই সরল সন্দিত স্পন্দন কণা, যেটাকে আমরা এসএসএম বলি, সিম্পল হারমোনিক মোশন, রাশিমালাগুলো ভালো করে পড়তে হবে। তারপর সরল দোলকটা পড়তে হবে। সরল দোলকটা সিকিউর জন্য 100% ইম্পর্টেন্ট। আর অবশ্যই সরল সন্দিত স্পন্দন কণা থেকে এর আগে কিছু কিছু বোর্ডে সিকিউ আসছিল, সো সেই জায়গাগুলো আমরা এমন ভাবে পড়বো যেন সিকিউ এমসিকিউ আমরা দুটোই ভালোভাবে মেইনটেইন করতে পারি। দেখো, আমরা পর্যাবৃত্ত গতি প্রথমে আমরা আসবো পর্যাবৃত্ত গতি নিয়ে। পর্যাবৃত্ত গতি কাকে বলে, হ্যাঁ, এবং উদাহরণ যেগুলো আসছিল। পর্যাবৃত্ত গতিতে আমরা একটা কথা বলছি যে একটি নির্দিষ্ট সময় পর পর, মানে একটা নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে। পর্যাবৃত্ত গতিতে 3টা টার্ম থাকবে। কি বললাম বলতো? একটা আমরা বলছি যে একটি নির্দিষ্ট সময় পর পর, যে সময় একটা নির্দিষ্ট হওয়া লাগবে, একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু হওয়া লাগবে এবং একই দিক থেকে অতিক্রম করা লাগবে। তাহলে একটা নির্দিষ্ট, আমরা বারবার কি বলতেছি বলতো, একটা নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করলে তাকে, মানে যে গতি সঞ্চার হয় তাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। এন্ড পর্যাবৃত্ত গতির উদাহরণ যদি আসি, তুমি দেখবা আমরা কি কি বলতেছি, ঘড়ি কাঁটার গতি। দেখো, ঘড়ি যে কাঁটাগুলো আছে একটা নির্দিষ্ট পর পর কিন্তু রোটেট হয়। কথা বোঝা যাচ্ছে? যেমন দেখো, আমাদের 12টা কাঁটা আছে, ঘন্টা কাঁটা যদি আমরা হিসাব করি, তুমি দেখো এখন রাইট নাও 7:45 বাজে। 7টা যখন আমরা বলবো তখন দুইটা কোশ্চেন তুমি করবে, যে সকাল 7টা না সন্ধ্যা 7টা। দুইটার মধ্যে ডিফারেন্স কিন্তু আবার 12 ঘন্টা। ব্যাপারটা যে 12 ঘন্টা পর আবার ওই 7টায় আসবে। যখন এই 7টা ক্রস করবে একবার, তখন আবার 12 ঘন্টা পর 7টা ক্রস করবে। আবার দেখো তো দিকটা, এই যে দেখো, আমরা যখন এটা যদি আমার 7 হয়, আমি রোটেট করতেছে 12 ঘন্টা পর কিন্তু রোটেট করবে, এবং দেখো দিক এবং সময় একদম 12 ঘন্টা পরে। এটাই আসলে বোঝাচ্ছে ফ্যানের গতি। এবং ফ্যান রোটেট যখন হয় তখন সেটা আমাদের পর্যাবৃত্ত গতিতে যায়। সরল দোলকের গতি, এটা মনে রাখবা যে এটাকে বলা হয় দোলন গতিও বলা হয়। ঠিক আছে, আর সূর্যের চারদিকে পৃথিবীর গতি। মনে রাখবা, পৃথিবী যেমন তুমি বলতেছো, পৃথিবীর জায়গায় গ্রহের গতি হলেও কোনো সমস্যা নেই, কারণ পৃথিবীর মতো অনেকগুলো গ্রহ আছে যারা সূর্যকে কেন্দ্র করে তার চারদিকে ঘুরতে থাকে। ঠিক আছে, আচ্ছা, আই থিঙ্ক বুঝতে পারছো। দ্বিতীয়তে আসি, দেখো আমরা বলছি দোলন গতি। দোলন গতির অপর নাম স্পন্দন গতি বলা হয়। দেখো আমরা এখানে কি বলছি, পর্যায়কালে নির্দিষ্ট সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে চলে। তাহলে মনে রাখবা, অর্ধেক সময় বিপরীত দিকে চলে, মানে একই পথ কিন্তু দিকটা বিপরীত। অর্থাৎ তুমি দেখো, যখন দোলনাতে যাবা, যখন তোমাকে কেউ ধাক্কা দিবে, তুমি যখন এদিকে যাচ্ছ, রাস্তা কিন্তু একটা, রাস্তা কিন্তু এটাই রাস্তা কিন্তু এটাই। যখন তোমাকে কেউ ধাক্কা দিচ্ছে, তুমি কি করবা, যে একদিকে গেলা, কিন্তু যখন ব্যাক করতেছো তখন কিন্তু বিপরীত দিকে চলে আসছো। অর্থাৎ যখন তোমাকে পর্যায়কাল আমরা হিসাব করি, তখন আমরা হিসাব করি কি জানো, তোমার যাওয়ার সময় এবং আসার সময়। তাহলে এই দুটা মিলে কিন্তু আমাদের পর্যায়কাল হয়। এই জন্য আমরা বলতেছি পর্যায়কালের নির্দিষ্ট সময় একই দিকে, একদিকে, এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে। মনে রাখবা, পথটা একই হইতে হবে। এখানে পথটা আমরা উল্লেখ করিনি। তাহলে মনে রাখবা কি দোলন গতি কি বুঝলাম, যে পর্যায়কালের নির্দিষ্ট সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে চলে, তাহলে তার গতিকে বলা হবে দোলন গতি। দোলন গতির উদাহরণে আমরা বলছি স্প্রিং এর গতি। উদাহরণ অবশ্যই এগুলো এক্সাম্পল। আমরা বলছি স্প্রিং এর গতি। মনে রাখবে, স্প্রিং এ কি হয় বলতো, যখন আমরা মুক্ত প্রান্ত ধরে টানি তখন কি হয় বলতো, যখন ছেড়ে দিব তখন আবার আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে দেখো, আমি টানতেছি কোন দিকে, আর যখন সরণ হচ্ছে তখন কোন দিকে যাচ্ছে। স্প্রিং এর গতি। আর দেয়াল ঘড়ির দোলকের গতি, ওই যে টং টং করে যে শব্দ হয় বিভিন্ন ঘন্টা যাওয়ার পর পর, যে ওটাকে বলা হয় দোলক। তাহলে দেখো, সরল দেয়াল ঘড়ির দোলকের গতি, গিটারের তারের গতি, ইঞ্জিনের পিস্টনের গতি। এই উদাহরণগুলো অবশ্যই মাস্ট 100% তোমাকে পড়তে হবে। নেক্সট আমরা যদি আসি, দেখো আমরা বলতেছি সরল সন্দিত স্পন্দন করার ব্যবকলনের সমীকরণ। প্রথমে আগে কথা টার্মটা ভেঙে দেই। ব্যবকলনীয় মানে মনে রাখতে হবে যে ব্যবকলনীয়, এটার আরেকটা নাম অন্তরীকরণ। হ্যাঁ, অন্তরীকরণ। হ্যাঁ, অন্তরীকরণ, যেটাকে ইংলিশে আমরা বলি ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, আর ইন্টিগ্রাল যেটা আছে ডিফারেন্সিয়েশন, আর ইন্টিগ্রাল যেটা আছে, ইন্টিগ্রালকে আমরা বাংলায় বলি সমাকলন বা যোগজীকরণ।
ঠিক আছে? তাই এটা দেখো ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল 0। তো এটাকে আমরা একটু পোস্টমর্টম করবো। আমরা যদি পোস্টমর্টম করি তাহলে তুমি বুঝতে পারবা যে এখানে যে এক্সটা আছে, দেখো ভাইয়া এখানে এখানে যে এক্সটা আছে এটা হচ্ছে সরণ, এটা কি বলতো সরণ। সরণের এই টার্মটাকে বলা হয় দুইবার অন্তরীকরণ। আমি যদি একবার অন্ত করি, প্রথমবার অন্তরীকরণ, তাহলে প্রথমবার অন্তরীকরণ দেখতে কেমন? প্রথমবার অন্তরীকরণ দেখতে হচ্ছে এরকম যে dx বাই dt, এটাকে বলা হয় ফার্স্ট ডেরিভেশন বা হচ্ছে প্রথম অন্তরীকরণ। দ্বিতীয়বার অন্তরীকরণ হচ্ছে d স্কয়ার x dt স্কয়ার, এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে, তাহলে আমরা কি বুঝবো? সরণের দুইবার অন্তরীকরণ প্লাস ওমেগা স্কয়ার x, ওমেগা হচ্ছে কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক বলা হয়, আর x হচ্ছে আমাদের সরণ। দেখো আমরা এটাকে এখন হচ্ছে আমরা ওই টার্মটাকে যদি পোস্টমর্টম করতে যাই তাহলে এখানে আসছে প্রথমে দেখো f প্রোশন টু মাইনাস x। আমরা স্প্রিং এর ক্ষেত্রে এটা বলছি, তোমরা দেখবা কাজ ক্ষমতা শক্তিতে যাবা, স্প্রিং যখন আমি পড়াইছি তখন এই টার্মটা পড়াইছি যে বল এবং সরণ। কারণ দেখো বল আর এটা হচ্ছে সরণ। দেখো বলের মধ্যে আমরা জানি হচ্ছে f সমান ma, তাহলে f আর a তো প্রোশন টু না মাইনাস x, তাহলে লেখা যাবে কিনা বলতো? তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমরা কিভাবে মনে রাখবো যে বল আর ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, এটা কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে প্রযোজ্য হবে, মাথায় রাখবা। আচ্ছা দেখো আমরা কিভাবে হচ্ছে বের করছি, f সমান হচ্ছে ma, আর আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে এখানে কে বসাইতে হয়, যেটাকে আমরা স্প্রিং ধ্রুবক বলি, মাইনাস কে এক্স। দেখো অ্যাড হইছে। এরপর কি করছি আমরা, এম দ্বারা ভাগ করছি, এম দ্বারা কোন দিকে ভাগ? উভয় পাশে হচ্ছে ভাগ। তাহলে আমরা যখন এম দ্বারা ভাগ করছি তখন এখানে এ হয়ে গেছে, এখানে মাইনাস কে বাই এম আসছে। মাইনাস কে বাই যে এম আসলো, এই যে টার্মটা আসলো, এই টার্মটাকে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে কাজ করব সেই ব্যাপারটা হচ্ছে আমরা ইনক্লুড করব এখন। দেখো আমরা এখানে কি বলছি, এই ওমেগা সমান, দেখো সূত্রগুলো আমাদের জানা থাকা লাগবে যে ওমেগা সমান হচ্ছে টুয়াইস পাই বাই টি বা টুয়াইস পাই এফ টুয়াইস পাই এন ভাগ টি রুট ওভার কে ভাগ এম। পরিচয়গুলো জানা ইম্পর্টেন্ট। এখানে টুয়াইস পাই হচ্ছে ধ্রুবক, টি হচ্ছে পর্যায়কাল, বড় হাতে টি যখন দেখবা তখন তাকে বলা হয় পর্যায়কাল বা দোলনকাল, যাই বলো না কেন। টুয়াইস পাই এফ, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক। টুয়াইস পাই এন, যখন বড় হাতের এন দেখবা তখন বুঝবা যেটা ঘূর্ণন সংখ্যা, আর ছোট হাতের টি দেখলে বুঝবা এটা সময়। আর রুট ওভার কে এম, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এম হচ্ছে ভর। তাহলে কথা হচ্ছে এখানে দেখো, আর ওমেগাকে আমরা কি বলি? কৌণিক বেগ বলি, আবার কৌণিক কম্পাঙ্ক বলি। তুমি দেখবা স্কেলার রাশির ক্ষেত্রে, অর্থাৎ রৈখিক বেগের মানে রৈখিক রাশির ক্ষেত্রে আমাদের বেগ বলা হয় ভি কে, আর হচ্ছে কম্পাঙ্ক বলা হয় এফ কে। কিন্তু যখন আমরা হচ্ছে কৌণিক রাশি নিয়ে কথা বলি তখন এটাকে বলা হয় কৌণিক বেগ, এটাকে বলা হয় কৌণিক কম্পাঙ্ক, মানে আলাদা কোনো ফর্ম নেই। আর এটার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার মিনিটও বের করতে পারো, রেডিয়ান পার আওয়ারও বের করতে পারো, কিন্তু হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে মেইন একক। আর মাত্রা হচ্ছে 10^1। এইগুলা পরীক্ষা আসে, অবশ্যই এটা হচ্ছে মাস্ট পড়তে হবে, হ্যাঁ মাস্ট পড়তে হবে। এখন আসি এখানে, তারপর হচ্ছে কি হয়েছে তাহলে বলতো, মাইনাস কে ভাগ এম আসছে। এই মাইনাস কে ভাগ এম থেকে আমরা কি করলাম দেখো তো, যে রুট ওভার কে এম যায়, তাহলে দেখো ওমেগা সমান হচ্ছে যদি রুট ওভার কে ভাগ এম যায় তাহলে আমি কি লিখতে পারবো? ওমেগা স্কয়ার সমান কি লিখতে পারবো? কে ভাগ এম, রাইট? তাহলে দেখো কে ভাগ এম এর জায়গায় আমি ওমেগা স্কয়ার অ্যাড করে দিছি, তাহলে মাইনাস এ ওমেগা স্কয়ার। আর এখানে দেখো এই জায়গাটা ভাইয়া মনে রাখতে হবে ভালো করে, এটা কেমনে হলো। এইখানে আমরা একটা কথা বলছি, এটা একটু ভালো করে লক্ষণীয় আমার মনে হয়, যে এটা অবশ্যই মনে রাখবা। দেখো আমি বারবার বলি, এটার বাংলা কথাটা তোমরা অবশ্যই খাতায় লিখে নিবা। এখানে বাংলা কথাটা হচ্ছে এ, দেখো অর্থাৎ ত্বরণ দুই ভাবে পাওয়া যায়। প্রথমত হচ্ছে যদি তুমি সময়ের সাপেক্ষে বেগের একবার অন্তরীকরণ করো তাহলে ত্বরণ পাওয়া যায়, সময়ের সাপেক্ষে সরণের দুইবার অন্তরীকরণ করলে ত্বরণ পাওয়া যায়। আবার বলতেছি, ভালো করে শুনে নিবা, ত্বরণ দুই ভাবে পাওয়া যায়, সময়ের সাপেক্ষে বেগের একবার অন্তরীকরণ করলে ত্বরণ পাওয়া যায়, সময়ের সাপেক্ষে সরণের দুইবার অন্তরীকরণ করলে ত্বরণ পাওয়া যায়, যেটাকে আমরা বলছি এ সমান ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সমান ডিভি বাই ডিটি। এখন আসি বেগের ব্যাপারটা, আসি সময়ের সাপেক্ষে যদি সরণের একবার অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো? বেগ পাবো। ব্যাপারটা হচ্ছে এখানে ওই সেম কাজটা করা হয়েছে। এখন দেখো এইটা থেকে আমাদের হিউজ পরিমাণ প্রশ্ন আসছে, ঢাকা ইউনিভার্সিটি বলো, বাকি যতগুলো ইউনিভার্সিটি আছে, মেডিকেল আছে, সব জায়গাতে হচ্ছে এই টাইপের কোশ্চেন আসছিল। আমরা যদি একটু বুঝতে চাই তাহলে হচ্ছে দেখবো আমরা প্রবলেমগুলো সলভিং দেখবো। আচ্ছা দেখো এখানে আমরা হচ্ছে পুরো হচ্ছে তোমার কনভার্সনটা উঠাই দিছি, অ্যাকচুয়ালি এটাকে আমরা কনভার্সন বলি, হ্যাঁ কনভার্সন বা এককের হচ্ছে ট্রান্সমিশন। দেখো তো প্রথমে হচ্ছে এখানে পরিচয়গুলো আমরা বলছি, এফ সমান হচ্ছে কম্পাঙ্ক, টি সমান পর্যায়কাল, ওমেগা সমান কৌণিক বেগ অথবা কৌণিক কম্পাঙ্ক, ওমেগা সমান সূত্র যেগুলো আছে, এটা এতটুকু পর্যন্ত আমার মনে হয় বোঝার কথা। দেখো দেন সমস্যা হচ্ছে কোথায় ভাইয়া, দেখো এখানে পরিচয়গুলো দেখো, টি এর সাথে টি সমান আমরা জানি 1/f, তাহলে টুয়াইস সমান মানে টি এর সূত্র হচ্ছে টুয়াইস পাই রুট ওভার এম ভাগ কে। মানে আমরা একটু পর আমরা দেখবো যে যখন আমরা সরল মানে নেক্সট লেকচারে যখন তুমি দেখবা টুয়াইস পাই সমান হচ্ছে তিনটা সূত্র আছে, একটা হচ্ছে এল বাই জি, একটা হচ্ছে টুয়াইস পাই সমান হচ্ছে এম ডিভাইডেড বাই কে, একটা হচ্ছে টুয়াইস পাই রুট ওভার ই ভাগ জি। তো এই যে সূত্রগুলো আছে ভাইয়া তুমি সুন্দরভাবে হচ্ছে বুঝতে পারবা। আচ্ছা তাহলে আমরা এটা পর্যন্ত শেষ করলাম। এখন কথা হচ্ছে দেখো টি এর সাথে তাহলে এম রুট ওভার এম, অর্থাৎ ভরের সাথে তাহলে হচ্ছে কি বলতো বর্গমূলের সমানুপাতিক, আর হচ্ছে বর্গমূলের ব্যাসানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক বর্গমূলের ব্যাসানুপাতিক, কে স্প্রিং ধ্রুবক হচ্ছে বর্গমূলের ব্যাসানুপাতিক টি এর সাথে। আর টি আর এফ যেহেতু কি বলতো
ইনভার্স অর্থাৎ বিপরীত, তাহলে ব্যাপারগুলো ঘটনাগুলো উল্টা হবে। দেখো টি এর সাথে কে ছিল ব্যস্তানুপাতিক, এখানে কে হয়েছে সমানুপাতিক, আর টি এর সাথে এম হয়েছে সমানুপাতিক ছিল, এর সাথে এম হবে ব্যস্তানুপাতিক। এই ব্যাপারগুলো একটু মনে রাখবা, তাহলে দেখবা যে অনেকগুলো পাওয়া যাবে। দেখো কোশ্চেন কেমন করে আসে, কোশ্চেন আসে এইভাবে যে ভাইয়া বলো এম যদি 4 গুণ করা হয়, এম 4 গুণ করা হলে দেখো বলছে এম 4 গুণ করা হলে টি কত হবে। তার কথা হচ্ছে টি এর সাথে এম আমাদের কি সম্পর্ক বলতো, টি এর সাথে এম হচ্ছে আমাদের বর্গমূলের সমানুপাতিক, তাহলে হচ্ছে 4 যদি ঢুকাই দেয় তাহলে 2 গুণ হবে, 2 গুণ হবে। তারপর হচ্ছে কে এর সাথে, দেখো কে যদি টি এর সাথে কে এর সাথে সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, তা কে যদি 4 গুণ করা হয় তাহলে অবশ্যই অর্ধেক হবে। দেখো ওমেগার সাথে আবার কে হচ্ছে কি সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক, আর এম এর সাথে সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, জায়গাগুলো দেখতে হবে। আচ্ছা তারপর আসি, এখানে কিছু প্র্যাকটিস আছে, আমরা প্র্যাকটিসগুলো দেখবো, ভালো করে বুঝতে হবে যে এতক্ষণ যদি তুমি বুঝে থাকো তাহলে এগুলো প্র্যাকটিস পারার কথা। দেখো এখানে হচ্ছে বেশ কয়েকটা জায়গায় আমাদের আসছে সেম টার্ম দুটা কোশ্চেন, আমাদের এই তিনটা কোশ্চেনে তোমাকে বের করতে বলে। তার প্রথমত হচ্ছে আমি যখন সলভ করার মুডে আসবো যে ভাই আমি না রাইট নাও আমার সলভ করা উচিত, তাহলে আমার প্রথম কথা হচ্ছে আগে সমীকরণটা নিয়ে ঝামেলা করতে হবে। দেখো ঝামেলা বলতে কি, তুমি দেখো আমাদের মেইন সমীকরণটা, আদর্শ সমীকরণটা ছিল এরকম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল হচ্ছে 0। তো ভাই আমাদের এটা ছিল মেইন সমীকরণ। এখন আমার যদি এটা মেইন সমীকরণ হয় তাহলে তুমি আমাকে বলো যে এইখানে 3 তো মানে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, তো অন্তর্করণের সামনে কিন্তু কোনো সহগ ছিল না, যদি থাকে তাহলে ওটা দিয়ে ভাগ দিবা। তাহলে এটা যদি ভাগ দেওয়া হয় 3 দ্বারা ভাগ করা হয় তাহলে দেখো তো এরকম হবে না, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে 3 লং 27 অর্থাৎ 9 এক্স ইকুয়াল 0। এরকম কিনা দেখো তো আদর্শ ফরম্যাটটা। এক্স এর সহগ কে বলতো, এক্স এর সহগ হচ্ছে ওমেগা স্কয়ার। তো ওমেগা স্কয়ারের মান কত, তাহলে ওমেগা স্কয়ারের মান হচ্ছে 9, তো ওমেগার মান কত 3 রেডিয়ান পার সেকেন্ড, 3 রেডিয়ান পার সেকেন্ড। তো ওমেগার মান যদি আমার 3 রেডিয়ান পার সেকেন্ড হয় তাহলে এখন আমাকে বলো তো যে তাহলে ওমেগা বলতে কৌণিক বেগ, কৌণিক কম্পাঙ্ক ডান, কম্পাঙ্ক তাহলে কি হবে, আমরা দেখলাম ওমেগা সমান হচ্ছে টুয়াইস পাই এফ, তাহলে এফ সমান কি হবে, এফ সমান হবে ওমেগা বাই টুয়াইস পাই। তাহলে ওমেগা বাই টুয়াইস পাই যদি হয়, ওমেগার মান কত আসছে 3 বাই টুয়াইস পাই, এটা দেখো হচ্ছে হার্টস। এফ তো ভাইয়া হয়ে গেল, এফ তো হয়ে গেছে খুব সুন্দরভাবে। তারপর দেখো তো টি যদি আমি বের করি তাহলে টি সমান হচ্ছে কি 1 বাই এফ, আমরা জানি 1 বাই এফ অর্থাৎ উল্টাই দিবা জাস্ট টুয়াইস পাই বাই 3, আর এটা হচ্ছে সেকেন্ড, হয়ে গেল। দেখো প্রথম অ্যান্সার শেষ। তাহলে এভাবে দেখো আমরা খুব সুন্দরভাবে হচ্ছে এই প্রবলেমগুলো হচ্ছে আমরা সলভ করতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা দেখো দেন কোশ্চেন আসি যে আমাদের দ্বিতীয় কোশ্চেনটার কথা বলছে, দ্বিতীয় কোশ্চেনটা আমরা পারবো কিনা। দেখো এখানে খুব সুন্দরভাবে দিয়ে দিছে 4 আছে ভাইয়া, 4টাকে একটু তুমি ঠিক করো। তাহলে দেখো আমরা যদি একটু দেখি, বলছে 4d স্কয়ার x dt স্কয়ার বাই 100 x ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমি কি করব, এর সামনে রাখা যাবে না, তাহলে d স্কয়ার x dt স্কয়ার তাহলে 25, তাহলে 25 x ইকুয়াল হচ্ছে 0। তাহলে বলো তো এই 25টা কার মান, 25টা কার মান বলো তো, এটা কার মান, এটা হচ্ছে ওমেগা স্কয়ারের মান, কার মান ওমেগা স্কয়ারের মান। তো বলো ওমেগা স্কয়ারের মান যদি 25 হয় তাহলে ওমেগার মান কত হচ্ছে 5 রেডিয়ান পার সেকেন্ড। মানে তুমি যাই বের করতে চাও না কেন তোমাকে আগে ওমেগার মান লাগবে। এখন টি এর যদি আমি বের করতে চাই, আমরা জানি ওমেগা সমান, দেখো তো ওমেগা সমান সূত্র কি ছিল, টুয়াইস পাই বাই টি ছিল, টি সমান হবে কি বলতো টুয়াইস পাই বাই ওমেগা। তাহলে দেখো টুয়াইস পাই উপরে থাকতেছে আর নিচে হচ্ছে 5, আর এটা একক হচ্ছে সেকেন্ড, শেষ। আর এফ যদি বের করতে বলে, এফ হচ্ছে কি 1 বাই টি, আমরা জানি এফ সমান 1 বাই টি, দ্যাট মিন্স হচ্ছে কি উল্টে যাবে অর্থাৎ 5 বাই টুয়াইস পাই, আর এটা একক হবে পার সেকেন্ড বা হার্টস, শেষ ভাইয়া। আসলে এই প্রবলেমগুলো আসলে কিছুই না, যদি আমরা একটু দেখি তাহলে আই থিংক করতে পারবো। দেখো এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা কোশ্চেন, স্প্রিং এ ঝুলন্ত, দেখো প্রশ্ন বুঝতে হবে স্প্রিং এ ঝুলন্ত এম ভরের বস্তু পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। তাহলে পর্যায়কাল কত সেকেন্ড, 2 সেকেন্ড, মানে টি এর মান হচ্ছে 2 সেকেন্ড। ওকে ডান। আচ্ছা বলছে 4 কেজি ভরের বস্তুর পর্যায়কাল কত হবে। তার প্রথম কথা হচ্ছে প্রশ্ন হচ্ছে তুমি দেখো তো টি প্রশ্নটি কিছু রুট ওভার এম না, রুট ওভার এম কিনা বলো, যদি রুট ওভার এম হয় তাহলে এটার জন্য কত 4 মানে 2 গুণ, কত গুণ 2 গুণ। তাহলে একটা যদি টি সমান হচ্ছে 2 সেকেন্ড হয়, 2 সেকেন্ড হয় তাহলে দ্বিগুণ টি এর মান কত হবে, 2 গুণন 2 অর্থাৎ 4 সেকেন্ড হবে, 4 সেকেন্ড হবে কিনা বলো। খুব সুন্দরভাবে তুমি বের করতে পারবা। দেখো ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ডান। আমরা চেষ্টা করব নেক্সট লেকচারে সরলচন্দ্রিত স্পন্দন কণার রাশিমালাটা কমপ্লিটলি শেষ করার জন্য, অর্থাৎ এখানে যে যে টার্মগুলো আছে 1 2 3 4 5 এই 5টা জিনিস আমরা সুন্দরভাবে শেষ করব। আরেকটা ব্যাপার, তার খুব সুন্দরভাবে আমরা দেখাবো যে একটা একটার পর একটা একটা কিভাবে তুমি মনে রাখবা, গ্রাফ কেমন হবে এবং বাকি তথ্যগুলো কেমন হবে, সর্বোচ্চ হলে কেমন হবে, সর্বনিম্ন হলে কেমন হবে, এবং শেষের দিকে আমরা সুন্দরভাবে তোমাকে একটা চার্ট করে দিব যেন তুমি হচ্ছে সুন্দরভাবে মনে রাখতে পারো। তাহলে ঠিক আছে, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।